আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে আমাদের ক্রোয়েশিয়ার ম্যাচ। ফ্রান্সের বিপক্ষে কি হইছে? আমাদের স্টার্টিং 11 এর ম্যাক্সিমাম প্লেয়ারের পারফরম্যান্সই কিন্তু তেমন আহামরি ছিল না। এরপর ইনজুরি, বাজে পারফরম্যান্স সবকিছু নিয়ে আমরা মোটামুটি হতাশ। এখন ক্রোয়েশিয়ার বিপক্ষে কার্লো অ্যানচেলত্তি কি করতে চাইতেছে? উনি অনেকগুলা পরিবর্তন করতে চাইতেছে। স্টার্টিং 11-এ উনি হিউজ পরিবর্তন নিয়ে কাজ করতেছে। রিপোর্টের হিসেবে আমরা যেটা দেখতে পাইছি, উনি ৫-৬টা পরিবর্তনের একটা আভাস দিছে। এর উপর যেই ফরমেশন ছিল ৪-২-২-২, ওই ফরমেশনও হয়তো উনি চেঞ্জ করতে পারে। উনি ৪-২-৩-১-এ শিফট হইতে পারে। এখন যদি ৪-২-৩-১-এ শিফট হয়, তাহলে এটা আই থিংক আমাদের এই স্কোয়াডের জন্য বেটার হইতে পারে। দেখেন, উনি যেই ফরমেশন নিয়ে খেলতেছে লাস্ট ৩টা ম্যাচ, উনি ওই ফরমেশন ছিল ৪-২-২-২। এখন এই ফরমেশনে আমাদের ৪ জন অ্যাটাকার থাকে। ওই ৪ জন অ্যাটাকার কি করে? একসাথে প্রেস করে, একসাথে অ্যাটাক করে, একসাথে ট্র্যাক ব্যাক করে। বাট এইখানে আমাদের একটা ঘাটতি ছিল। ঘাটতি কি ছিল? আমাদের কোনো ক্রিয়েটর ছিল না, আমাদের কোনো প্লে মেকার ছিল না যে বল ক্রিয়েট করবে, চান্সেস ক্রিয়েট করবে, ফাইনাল থার্ডে সুযোগ করে দিবে। ওইরকম প্লেয়ার কিন্তু আমাদের ছিল না। যে ৪ জন ছিল, সবাই একসাথে প্রেস করছে, সবাই একসাথে অ্যাটাক করছে, একসাথে গোল করার ট্রাই করছে। ওই যে ক্রিয়েটর, প্লে মেকার, গোল মেক করবে কে, ওইরকম প্লেয়ার কিন্তু ছিল না। আর এটা নিয়ে, এই পজিশনটা নিয়ে, এই এমন একজন প্লেয়ার নিয়ে কিন্তু আমরা হিউজ প্রবলেম ফেস করতেছি। আমরা ঘাটতি বুঝতেছি যে আমাদের একজন প্লে মেকার নাই, যার কারণে আমরা ফিনিশিংয়ে খুব দুর্বল হয়ে গেছি। এখন কার্লো অ্যানচেলত্তি ডিসাইড করছে উনি ৪-২-৩-১-এ যাবে, একজন প্লে মেকার খেলাবে, নাম্বার 10 খেলাবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কার্লো অ্যানচেলত্তির যেই পরিকল্পনা স্টার্টিং 11 নিয়ে প্র্যাকটিস সেশনে উনি যেটা ট্রাই করছে, ওইটাতে কারা আছে আমি আপনাদেরকে বলি। গোলকিপার হিসেবে এখন পর্যন্ত সিলেক্টেড না। অ্যাডারসন থাকবে ফার্স্ট চয়েস, বাট আমি অ্যাডারসনকে এই ম্যাচে চাইতেছি না। আমি এইখানে একটু পরিবর্তন চাইতেছি। পরিবর্তন বলতে সোজা আছে, দেন ব্যান্টো আছে। এই দুজন থেকে যে কোনো একজনকে সুযোগ দিলে আই থিঙ্ক ভালো হইতে পারে, যেহেতু এরা যে কোনো একজন বিশ্বকাপের পরিকল্পনায় থাকবে। সো এখন থেকে যদি ট্রাই না করে, তাহলে অ্যাডজাস্ট করাইতে পারবে না। ফুল ব্যাকে রাইট ব্যাকে ওয়েসলি ছিল, ওয়েসলি ইনজুর্ড, ১ মাসের জন্য আউট, ওয়েসলি নাই। সো এখানে পরিবর্তন আসতেছে। রাইট ব্যাকে হয়তো ইভানেদ স্টার্ট করতে পারে, যদিও এখানে স্যার ড্যানিলু আছে। ড্যানিলুর ব্যাপারে একটা ইন্টারেস্টিং নিউজ আসছে। কার্লো অ্যানচেলত্তি গতকাল বলছে দানিলু বিশ্বকাপের স্কোয়াডে থাকতেছে। সো ধরে নিন দানিলু ব্রাজিল টিমের জন্য অটো চয়েস হয়ে গেছে। স্টার্ট করুক না করুক, সে বিশ্বকাপের স্কোয়াডে থাকতেছে। এরপরে লেফট ব্যাকে ডাগলাস সান্তোস, আমাদের কাছে কোনো অপশন নাই। ডাগলাস সান্তোস আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় আছে। আমি যতটুকু ফিল করতেছি, বুঝতে পারতেছি, হয়তো কার্লো অ্যানচেলত্তি ডাগলাস সান্তোসকে নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করবে, তার সাথে আলেক্সান্দ্রো আসবে। সো ডাগলাস সান্তোসকে এখনই প্রপারলি ইউজ করলে ভালো হইতে পারে, যার কারণে কার্লো অ্যানচেলত্তি তাকে স্কোয়াডে রাখতেছে বা একাদশে রাখতেছে। এরপর সেন্টার ব্যাকে এইখানে দেখেন মার্কুইনুস থাকার কথা। মার্কুইনুসের সাথে লিও পেরাইরা। এখন মার্কুইনুসের যে একটা ডাউট ছিল যে প্রবলেমের কারণে হয়তো স্টার্ট করতে নাও পারে বা খেলতে নাও পারে, এই ডাউটটা কিন্তু কার্লো অ্যানচেলত্তি গতকালকে ক্লিয়ার করে দিছে। উনি বলে দিছে মার্কুইনুস ফিট আছে, প্রস্তুত আছে ক্রোয়েশিয়ার ম্যাচ খেলার জন্য। সো এখানে আমরা মার্কুইনুসকে পাইতেছি আর লিও প্যারাইরাকে পাইতেছি। ব্রেমার হয়তো বেঞ্চ হইতে পারে, ব্রেমার হয়তো সাবস্টিটিউট হিসেবে আসতে পারে। এখন এইখানে লিও প্যারাইরা আসার একটা চান্স বেশি কেন? মার্কুইনুসের সাথে হয়তো কার্লো অ্যানচেলত্তি এমন একজন সেন্টার ব্যাক চাইতেছে যে লেফট ফুটেড। এখন প্যারাইরা কিন্তু লেফট ফুটেড। সো এখানে একটু প্লাস পয়েন্ট হইতে পারে, যার কারণে কার্লো অ্যানচেলত্তি চিন্তা করছে। আর সুযোগ দিয়েও দেখতেছে, ব্যাকআপ প্লেয়ারেরও তো প্রয়োজন আছে, যার কারণে এখানে লিও প্যারাইরাকে স্টার্ট করানোর সম্ভাবনা বেশি। এরপর মিডে দেখেন
মিডের যে ব্যাপারটা, মিডে আমরা ক্যাজিমিরুকে আমাদের প্রয়োজন আছে। ক্যাজিমিরু ছাড়া আমরা মিড পরিচালনা করতে পারবো না, ক্যাজিমিরু ছাড়া আমরা মিড কন্ট্রোল করতে পারবো না, মিডে ডমিনেট করতে পারবো না। আর ব্রুনো গিমেরেজ আসলে তো ব্রুনো গিমেরেজ ক্যাজিমিরু একসাথে স্টার্ট করবে, এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি। বাট রাইট নাও লাস্ট ম্যাচে কি হয়েছে, আন্দ্রে সান্তোস ছিল, তেমন আহামরি কোনো পারফরমেন্স কিন্তু আমরা দেখি নাই। তবে একজন প্লেয়ার যাকে নিয়ে আমি আগেও কথা বলছি, ড্যানিলো, বোটাফোগোতে খেলে ভালো পারফরমেন্স করতেছে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, সাথে অ্যাটাকিং মিডও খেলাইতে পারবেন। আর একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে সাথে কার্লো অ্যানচেলত্তি একজন গোল স্কোরারও পাইতেছে। এই সিজন খুব ভালো পারফরমেন্স করতেছে। এই সিজন 6 ম্যাচে 6 গোল কন্ট্রিবিউশন, 5টা গোল, একটা অ্যাসিস্ট। সো বলতে পারতেছেন আমরা এক্সট্রা একজন গোল স্কোরার পাইতেছি। সেই হিসাবে কার্লো অ্যানচেলত্তি হয়তো দানিলুকে নিয়ে একটু আলাদা পরিকল্পনা করতেছে। ক্যাজিমিরোর সাথে স্টার্ট করাইলে এখন করাইতেছে, বাট বিশ্বকাপের স্কোয়াডে থাকলে হয়তো প্রপার ব্যাকআপ হইতে পারে। আর প্রপার ব্যাকআপও হবে, আমিও দেখতে চাই দানিলু কেমন পারফরমেন্স করে। এরপর রাইট উইংয়ের যে ব্যাপারটা, রাফিনা নাই। এখন রাফিনা যেহেতু নাই, এখানে আমাদের প্লেয়ার আছে রায়ান আর লুইস এনরিকে। দেখেন লুইস এনরিকে এমন প্লেয়ার যাকে সুপার সাব হিসাবে খেলাইলে আপনি ভালো পারফরমেন্স বের করতে পারবেন। আর লুইস এনরিকে যতক্ষণ খেলে ততক্ষণ আপনি তাকে প্রেস করতে দেখবেন, চান্সেস ক্রিয়েট করার ট্রাই করতে দেখবেন, তার ড্রিবলিং দেখবেন। সে অনেক পারফেক্ট এই পজিশনের জন্য। যেহেতু এখানে আমাদের এস্তেবাও আছে, রাফিনা আছে, তার কারণে সে একটু পিছিয়ে গেছে। বাট লুইস এনরিকে ভাই এই পজিশন ডিজার্ভ করে যদি রাফিনা এস্তেবাও না থাকে। সো এই ম্যাচে হয়তো কার্লো অ্যানচেলত্তি লুইস এনরিকে নিয়ে পরিকল্পনা করতেছে। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, যদিও ডাউট ছিল, বাট কার্লো অ্যানচেলত্তি গতকালকে ক্লিয়ার করছে ভিনিসিয়াস জুনিয়র প্রস্তুত। আর না হয় মার্টিনেলি আছে, অপশন আছে, সমস্যা নাই। এরপর নাম্বার 9 পজিশনে সেন্টার ফরওয়ার্ডে জোয়া পেদ্রো বিশ্বকাপের স্কোয়াডে যাইতেছে। সেই হিসেবে কার্লো অ্যানচেলত্তি জোয়া পেদ্রোকে খুব বেশি টাইম দেওয়ার ট্রাই করতেছে। এরপর জোয়া পেদ্রোর সাথে থিয়াগু খারাপ না ভাই, প্রিমিয়ার লিগে ভালোই পারফরমেন্স দিতেছে, স্কোর করতেছে। এখন কার্লো অ্যানচেলত্তি কেন চান্স দিতেছে না ওইটা আমি বুঝতেছি না। এরপর এনরিক আছে। দেখেন গতকালকে এনরিককে নিয়ে কার্লো অ্যানচেলত্তি কী বলছে, এনরিক ব্রাজিলের ফিউচার। তার মানে কি কার্লো অ্যানচেলত্তি 2026 বিশ্বকাপের পরিকল্পনায় এনরিককে রাখতেছে না। ফিউচার বলতে নেক্সট ওয়ার্ল্ড কাপকে বুঝাইছে, এটা বুঝে নিতে হবে। আর যদি ডাইকে ফেলে পারফরমেন্স এর মধ্যে টপ নচ হয় তাহলে ডাকতেও পারে। যার কারণে হয়তো কার্লো অ্যানচেলত্তি এনরিককে টাচ করতেছে না। এরপরে অ্যাটাকিং মিড, যেটার ঘাটতি এতদিন ছিল, আমাদের নাম্বার 10 নেইমারের পজিশন। এই পজিশনে কুনহা স্টার্ট করবে। দেখেন কুনহা স্টার্ট করানোর পেছনেও কারণ আছে, কুনহা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর কুনহা এবং জোয়া পেদ্রোর গেমিং স্টাইল সেম, এরা দুইজনের পজিশন সোয়াপ করে খেলতে পারবে। যদিও জোয়া পেদ্রো গোল স্কোরার, বাট কুনহা ভাই, আমি কুনহাকে গোল স্কোরার ধরতেছি না। কুনহা মিড কন্ট্রোল করবে, আপনাকে চান্সেস ক্রিয়েট করে দিবে, বল পাস করবে, বল হোল্ড করবে, নিচ থেকে বল ক্যারি করবে। সেম জোয়া পেদ্রো, বাট জোয়া পেদ্রো স্কোর করে, যেখানে কুনহা একটু পিছিয়ে আছে। বাট কুনহা আপনার ক্রিয়েটিভ প্লেয়ার, আপনার ক্রিয়েটিভিটির প্রয়োজন মিডে, আপনি কুনহাকে ইউজ করাইতে পারেন। আপনার ফাইনাল থার্ডে বল সাপ্লাই দেওয়ার প্রয়োজন, পাস করার প্রয়োজন, ক্রস করার প্রয়োজন, বিগ চান্সেস ক্রিয়েট করার প্রয়োজন, আপনি কুনহাকে ইউজ করাইতে পারেন। আর বিশ্বকাপে যদি নেইমার জুনিয়র আসে, নেইমার জুনিয়র এবং কুনহা এই দুইজন কিন্তু আমার যেটা মনে হইতেছে এরা অ্যাটাকিং মিডে খেলবে, প্লে মেকারের রোলে। এরা দুইজন হবে ব্রাজিলের মেন প্লে মেকার, মেন ক্রিয়েটর। কারণ কুনহা লাইক নেইমারের মতো সে বল ডিস্ট্রিবিউট করবে, বলতে পারেন অ্যাটাকিং লাইনের মূল চালক। অ্যাটাকিং লাইনকে সে মিড থেকে পরিচালনা করবে, যেটার ঘাটতি, যেই পজিশনের ঘাটতি এতদিন ছিল। এখন কার্লো অ্যানচেলত্তি বুঝতে পারছে, উনি ট্রাই করে দেখছে এতদিন 4-2-2-2 ফরমেশনে যায় কি না, বাট হইতেছে না। ক্রিয়েটিভিটির
অভাব পড়তেছে। এখানে সবাই স্কোর করার ট্রাই করতেছে, সবাই প্রেস করার ট্রাই করতেছে, বাট ক্রিয়েট করার ট্রাই কেউ করতেছে না। এখন কার্লো অ্যানচেলত্তি ডিসাইড করছে উনি একজন নাম্বার 10 নিয়ে খেলবে, একজন প্লে মেকার নিয়ে খেলবে। সো এই হইতেছে কার্লো অ্যানচেলত্তির পরিকল্পনা। হয়তো ক্রোয়েশিয়ার বিপক্ষে এইটাই হইতে পারে কার্লো অ্যানচেলত্তির একাদশ।